লক্ষ্যমাত্রা আদায় সম্ভব নয় বলে অনেক অর্থনীতিবিদ তাদের মতামত দিচ্ছেন। এক্ষেত্রে আপনার মতামতটা কি? আসলে কি আমরা এই প্রত্যাশা পূরণ করতে পারবো? আসলে ধন্যবাদ আপনাকে। যে বাজেটটা ঘোষণা করা হয়েছে এটা আপনার 5,68,000 কোটি টাকা। এটা খুব একটা বাংলাদেশের সাইজ অনুযায়ী ইটস নট এ বিগ বাজেট। এবং বাংলাদেশের জনসংখ্যা এবং বাংলাদেশের সমস্যা, এই বাজেটটা কি? বাজেট ইজ এ ম্যাথমেটিক্যাল একটা ডকুমেন্ট, ফিগার দিয়ে এক্সপ্রেশন করা হয় যে নেক্সট 1 ইয়ারে আমরা কি করব দেশের উন্নয়নের জন্য। আমাদের দেশে যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য এই বাজেট অনেক ছোট আমি মনে করি, এবং এটা আরো বড় হওয়া উচিত। তবে সরকারের যে সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী তো সরকার আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ধারণ করবে, সেই অনুযায়ী এটা ফিক্স করা হয়েছে, এবং এটা আরো বড় হওয়া উচিত ছিল। যেটা আপনার ধরেন দেশের ইন এডিশন টু দ্যাট, বাংলাদেশে এখন যে করোনা ভাইরাসের যে সবল, এই সবলের কারণে আমাদের হল ইকোনমিক মেশিনটা বন্ধ হয়ে আছে। এই ইকোনমিক মেশিনটাকে চালু করার জন্য, এবং যে সমস্ত লোক এই মেশিন বন্ধ হওয়ার কারণে যে সমস্ত লোক আনএমপ্লয়েড, শুধু আনএমপ্লয়েড না, ব্যবসা থেকে বাইরে চলে গেছেন, ধরেন আপনার ট্যাক্সি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, তারপরে রেস্টুরেন্টের মালিক, রেস্টুরেন্টের কর্মচারী, তারপরে আদার স্মল যে বিজনেস গুলো আছে, প্রতিটা বিজনেস বন্ধ আছে। সেই ক্ষেত্রে গত 2.5 মাসে আমাদের যে খরচ হয়েছে, এটার পরিমাণ যদি আপনার অলরেডি কিছুটা এস্টিমেট করা হয়েছে, এবং সেটা আপনার জিডিপিতে একটা বিরাট একটা ইম্প্যাক্ট করতেছে। এবং এটাকে রিকভার করতে হলে, এটাকে রিকভার করার জন্য আমাদের বাজেট এর থেকে আরো বেশি হওয়া উচিত। কারণ এই সমস্যা যেটা 3 মাসে আমরা যে লস করেছি, সেটাকে আমাকে রিকভার করে আগের অবস্থা আনতে হবে। আগের অবস্থা থেকে এরপরে হলো আমাদের জিডিপির যে ইচ্ছিত জিডিপির লক্ষ্য, সেটা পূরণের জন্য আরো বেশি পরিমাণ সাইজ অফ দি বাজেট হওয়া উচিত ছিল। অনেকে বলতে পারেন যে এটা বাস্তবায়ন করবে কিভাবে। এই বাস্তবায়নে যারা সমালোচনা করতেছেন, ওনারা থিওরিটিক্যাল সমালোচনা করতেছেন। সেটা হলো যে অতীতেও আপনার প্রতিটা বাজেটেই, যখন বাজেটের সাইজ 2000 কোটি টাকার মতো ছিল, আমার অডিও আছে কিনা, 2000 কোটি টাকার মতন যখন বাজেট ছিল, তখনও বাংলাদেশে 40% বাজেট আনইমপ্লিমেন্টেড থাকতো। এখন 5,23,000 কোটি টাকা গত বছর হয়েছে, এটা এখনো 40% আনইমপ্লিমেন্টেড। তার মানে কি, এটা আমাদের হ্যাবিচুয়াল একটা অভ্যাস হয়ে গেছে, যেটা আমরা এখনো কিন্তু ব্যবস্থা নিতে পারি না। বিভিন্ন সময় বলা হয়েছে যে যেই সমস্ত প্রজেক্ট গুলাকে নেওয়া হবে, এই প্রজেক্ট মনিটরিং এর জন্য, ইমপ্লিমেন্টেশন দোজ হু আর রেসপন্সিবল, দে উইল বি টেকেন ইনটু টাস্ক। সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখি নাই। গতবারের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী এটা বলেছিলেন যে একটা প্রথম বাজেট, ওনার যে প্রথম বাজেট ছিল, সেই বাজেটে উনি বলেছিলেন যে প্রজেক্ট গুলো যখন নেওয়া হচ্ছে, সেটার যে প্রজেক্ট ডিরেক্টর, দে উইল বি রেসপন্সিবল এট দি এন্ড অফ দি ইয়ার। তাদের 3 মাস পর পর তাদের এটা রিভিউ করা হবে। তাহলে আনইমপ্লিমেন্টেড এখন যেটা বাজেটটা, এখনো যে বাজেটটা দেওয়া হয়েছে, এটা তো যারা তৈরি করেছেন, এভরিবডি ইজ এ সিগনেটরি এন্ড এ পার্ট অফ দি দ্যাট প্রসেস। এবং এই প্রসেসে এটা যদি উনি পরবর্তীতে ইমপ্লিমেন্ট না করতে পারেন, তাহলে একটা মানে আপনার এটা উনি ওনার যে জাতির প্রতি যে অ্যাকাউন্টেবিলিটি, এটা উনি কিন্তু পূরণ করতে পারলেন না। সেই না পারার কারণে এটার দায়িত্ব কে নিবে? আপনি থাকুন আমাদের সাথে, আমি আরো বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। আমাদের সাথে এইমাত্র যুক্ত হলেন শাইখ সিরাজ, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, করোনা মহামারীর এই কঠিন সময়ে স্বাভাবিকভাবেই কৃষি খাতকেও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এজন্য কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 29,983 কোটি টাকা। স্যার, আপনি প্রত্যেক বছর কৃষি বাজেট এবং কৃষকের বাজেট শীর্ষক একটি সুপারিশমালা সরকারের কাছে প্রেরণ করে থাকেন, এবং সেই সুপারিশমালার প্রেক্ষিতে বাজেটে অনেক প্রতিফলন আমরা দেখতে পাই। এবার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে এবারে আপনি কতটুকু প্রতিফলন পেলেন? আপনি 29,000 কোটি টাকার কথা বলেছেন, এটা আসলে 29,000 না, বলে 22,500 সামথিং হবে কোটি টাকা, তাও পূর্ণাঙ্গ বেড়ে। যদি আপনি ফসল কৃষি, গবাদি পশু, মৎস্য, হাঁস মুরগি লালন পালন,
তারপর দিকে খাদ্য নিরাপত্তা, এই কোটাটাকে ধরলে 22,500 সামথিং কোটি টাকা হবে। আর এককভাবে কৃষি মন্ত্রণালয়ের বাজেট যেটা, সেটা 15,500 কোটি টাকার মতো বলা হচ্ছে। তো এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন বারবারই এই করোনা কোভিড এর প্রথম দিক থেকে, যে 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, তো ওই ব্যাপারটাকে ওইভাবে যদি আমরা দেখি তাহলে বাজেট গত বছর যা ছিল তার চাইতে 3,000 কোটি 3,500 কোটি টাকা বেড়েছে। এটা একটা গতানুগতিক একটা ধারাবাহিকতা আমি মনে করি। হ্যাঁ, তো সেই জায়গাতে ওই কথাটাকে যদি আমরা সামনে রাখি, তার মানে উনি তাগিদ দিচ্ছেন যে কৃষিকে আরো গুরুত্ব দেওয়া দরকার এবং কৃষিকে আরো অনেক সামনে নিয়ে আসতে হবে, মেইন ফোকাস কৃষিতে। তো সেই হিসেবে ওই ফোকাসকে যদি বিচার করা হয় তাহলে বাজেটে সুনির্দিষ্ট ভাবে সেরকম কোনো কিভাবে এটা ইমপ্লিমেন্ট হবে বা এর প্রকল্পগুলো কি কি হবে বা কোন কোন জায়গায় বরাদ্দগুলো আসবে, এবং বরাদ্দের অবভিয়াসলি যদি ব্যাপারটা ওরকম হতো তাহলে বরাদ্দ আরো অনেক বাড়া উচিত আমি মনে করি। এবং প্রত্যেক বছর যে বরাদ্দ বাড়বে এবং সে বরাদ্দটা আবার খরচ হয় সেটাও ঠিক না। এই গোটা বাজেটের ভিতরে দুটো দিকে আমি একটু প্রাধান্য দেব, গুরুত্ব দেব। একটা হচ্ছে যে অলৌকিক দুটো, সেটা হচ্ছে যে ভর্তুকিটাকে অব্যাহত রাখা হয়েছে এবং ভর্তুকিটাকে কিছু বাড়ানো হয়েছে। এটা দরকার ছিল, এই কারণে দরকার ছিল যে আপনারা দেখবেন যে বাংলাদেশে আজকে খাদ্য নিরাপত্তা যে নিশ্চিত হয়েছে বা বাংলাদেশে আজকে ফসল উৎপাদনটা যে বেড়েছে, এর পেছনে কিন্তু ধারাবাহিক ভর্তুকির এই ধারাবাহিকতা ছিল বলে কৃষক ধান উৎপাদন করছে, অল্প মূল্যে সে সার পাচ্ছে, কীটনাশক পাচ্ছে, ঔষধ পাচ্ছে। সেটা যেমন সত্য, একইভাবে দীর্ঘদিন যাবৎ কৃষকের যে উৎপাদিত পণ্যের মূল্য নিশ্চিত হতে পারছে না, এটাও সত্য। এবং এই দুটো সত্য একখানে করলে আপনার এই যে পর্যায়ক্রমে রাসায়নিক সারের মূল্যটাকে সরকার অনেক ধাপে কমিয়ে এনেছে, এতে করে কৃষক স্বল্প মূল্যে পাচ্ছে এবং ফসল করছে। এটা দ্বিতীয়ত আসি যে বলা হচ্ছে মেকানাইজেশন, এই কথাগুলো আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে বাংলাদেশের কৃষি পৃথিবীর সবচেয়ে দুর্বল মেকানাইজেশনের দিক থেকে। আমরা যদি একটু সাধারণ চিত্রটার দিকে তাকাই, দেখবেন গত 10 বছরের যদি একটা ধারাবাহিকতা দেখি, মেকানাইজেশনে আমাদের প্লাউইং এ অর্থাৎ জমি চাষের ক্ষেত্রে যে বিপ্লবটা হয়েছে সেটা শুধুমাত্র মেকানাইজেশন হয়েছিল। এখন আপনি কালে ভাদ্রে খুঁজে পাবেন হালের লাঙ্গল দিয়ে কেউ জমি চাষ করছে। তো এটাতে কেন হয়েছে? এটা প্রধান কারণ হচ্ছে সরকার এটাতে একটা সুনজর দিয়েছিল, যে মনে করেছে এটা দরকার, এবং সে কারণে এই ক্ষেত্রে সরকার একটা বড় ধরনের ভর্তুকি ধারাবাহিকভাবে দিয়ে এসছে। এখানে আনসারী সাহেব আছেন, উনি হয়তো ব্যাপারে বলবেন। দিয়ে এসছে বলে এই সুযোগটা প্রাইভেট সেক্টর নিয়েছে। তরুণ উদ্যোক্তা, সে হয়তো কৃষির সাথে কোনো সম্পর্ক নেই তার, কিন্তু সে একটা ট্রাক্টর কিনেছে, এই ট্রাক্টরটা দিয়ে সে জমি চাষ করে অন্যের থেকে পয়সা পাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে জমি চাষের ক্ষেত্রে আমাদের more than 95% হয়তো মেকানাইজেশন হয়েছে। কিন্তু আমাদের অন্যান্য যে মেকানাইজেশন, পোস্ট হারভেস্টের কথা বলেন বা ধান লাগানোর ক্ষেত্রে আমরা বলেন, সবকিছু সেখানে মেকানাইজেশন সেভাবে 2% হয়েছে কিনা সন্দেহ আছে। এই জায়গাগুলোতে অনেক বেশি ফোকাসে আনা উচিত ছিল বলে আমি মনে করি। হ্যাঁ, আরেকটা বিষয় খুব জরুরি এখানে, যে মেকানাইজেশন পৃথিবীর অন্যান্য দেশ মেকানাইজেশনের দিকে অনেক আগে চলে যাচ্ছে। আমি পরিষ্কার কিছু উদাহরণ দিই। চায়নাতে আমি কাজ করি 2004 সাল থেকে। আমি যখন চায়নাতে প্রথম কাজ করতে যাই তখন আমি দেখেছি যে কৃষি জমিগুলোর দিকে তাকালি শ্রমিক পাওয়া যেত, কৃষক পাওয়া যেত যারা কাজ করছে জমিতে। কিন্তু এখন যখন যাই তখন বিস্তীর্ণ জমি, কিন্তু ফসল হচ্ছে, ফসল ফলছে, লোক খুঁজে পাওয়া যায় না, কারণ সে এত দ্রুত গতিতে মেকানাইজেশনে চলে গেছে যে তার লোক খুঁজে এখন কারোর সাথে কথা বলার জন্য তার খুঁজে পাই না। নট অনলি দ্যাট, এটা তো মেকানাইজেশন, একই সাথে সে ডিজিটাইজেশন দিকে চলে গেছে, এত ব্যাপক গতিতে গেছে, যেটা আমি এখানে অনেক গুরুত্ব দিয়েছিলাম আমার এবার বাজেটে, যে একই সাথে মেকানাইজেশন এবং এগ্রিকালচার ডিজিটাইজেশন করে ফেলা। কারণ আমাদের হাতে যে সমস্ত তথ্য প্রযুক্তি নির্ভর যে সমস্ত কৌশলগুলো ইতিমধ্যে কৃষির ক্ষেত্রে চলে আসছে, সেগুলোকে যদি আমরা গ্রহণ না করি তাহলে কিন্তু আমি পিছিয়ে থাকি। কারণ এরপরে হয়তো দেখা যাবে ওই ক্যাটল ফার্মটার জন্য বা ওই গরুর খামারটার জন্য পৃথিবীর ওই যন্ত্রপাতি, মেকানাইজেশন যন্ত্রপাতি উৎপাদনকারীদের সেই যন্ত্রটা আর তৈরি করে না, কারণ সে তো ডিজিটাইজেশন চলে গেছে। একটা সিম্পল একটা বোলাস ক্যাপসুলের মতো দেখতে, হ্যাঁ, সেটা গরুর পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। গরুর একটা নাম্বার থাকছে বা একটা নির্দিষ্ট নাম থাকছে। খামারের 50টা গরু আছে, প্রত্যেকটা গরুর ইন্ডিভিজুয়াল লগ আছে, কোন গরুটার কি অবস্থা, তার হেলথ কি, তার
সে হিটে সবকিছু কখন আসবে, monitor সে করা কত যাচ্ছে, কেজি জি। দুধ দেয়, সে কেন দিচ্ছে না, সবকিছু সে মনিটরিং করতে পারে। জি। তো কৃষির সর্বক্ষেত্রেই কিন্তু এটা শুধু আমি একটা দেখালাম, আগে দেখবেন যে একটা খামারে কি সংখ্যক মাছ আছে এটা আপনি বলতে পারেন না, কারণ পানির নিচে মাছ থাকে, যে কারণে অনেকে সুযোগ নিয়ে এখানে প্রচুর কর ফাঁকি দিচ্ছে, অনেক কিছু করছে। এখন এমন প্রযুক্তি চলে আসছে যে ওই মানে ফিডার, অটো ফিডার, ওটা পানির মধ্যে চলছে, একই সাথে ফিডিংও দিচ্ছে, আপনার নিচে কি সংখ্যক মাছ আছে, মাছের সাইজ কি, সেগুলো বলে দিচ্ছে। সেটাও বলে দিচ্ছে। এই যে স্যার, আপনি আমাদের প্রযুক্তিগত উন্নয়নগুলো ঘটেছে। স্যার, আমি সেটা আপনার তো থেকে আমরা আরো বিস্তারিত যাচ্ছি না। শুনবো স্যার, আপনি আমাদের সাথে থাকুন। জি। আমি এখন ডক্টর FH আনসারী আপনার কাছে একটু ফিরতে চাই। শাইখ সিরাজ যেরকম বলছিলেন, জনাব শাইখ সিরাজ যেমন বলছিলেন যে টোটাল অ্যালোকেট যেটা করা হয়েছে কৃষি খাতে 22,889 কোটি টাকা, এবং এটা প্রায় 2.9% বেড়েছে গতবারের চাইতে। তো এই যে এখন যে বরাদ্দটা দেওয়া হয়েছে কৃষি খাতে, এটা আসলে আমাদের জন্য কি স্বয়ংসম্পূর্ণ হবে, বা কৃষি খাতটার জন্য এটা ঠিক আছে কিনা? আপনার প্রত্যাশা কেমন ছিল? অ্যাকচুয়ালি আমরা তো আজকের প্রথম আলাপেই আমরা শুনেছি ডক্টর জামালের কাছ থেকে যে আমাদের দেশটা এত বড়, যেখানে এত প্রয়োজন, বাজেট যা হয়েছে সেটা যথেষ্ট বড় নয়, কিন্তু আমাদের দেশের তো একটা সামর্থ্য আছে, যার কারণে আমাদের যা আছে সেটাকে অ্যালোকেট করতে হয়। তবে এবছরে করোনার কারণে আমরা যেটা দেখলাম যে কৃষিতে সবচেয়ে মানুষের ভয় ছিল যে আমাদের দেশে খাবার থাকবে না, খাবার পাবো না, অনেক ঝামেলা হবে। কিন্তু দেখা গেল যে আলটিমেটলি যে আমরা কিন্তু খাবার সরবরাহ হয়েছে এবং সবকিছু কিন্তু মানে আমরা পেয়েছি। এখন বাজেট নিয়ে আমরা কথা বলছি, শাইখ সিরাজ ভাই কয়েক বছর ধরে কিন্তু বলে আসছেন যে সমস্ত ইস্যুগুলো, যে বাংলাদেশের কৃষকের উন্নয়নের জন্য যা করা দরকার, আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে এগুলো কিন্তু এখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে। তবে এবার বাজেটে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা আছে, সেখানে ফার্ম মেকানাইজেশনের কথা ভালো করে বলা হয়েছে। এবারে ট্রেডিশনালি যে সমস্ত মানে সাবসিডি গুলো থাকে সেগুলোকে রিটার্ন করা হয়েছে। আর আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলাপ করা হয়েছে, সেখানে প্রান্তিক কৃষকের কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে এই প্রান্তিক কৃষকদের যাতে স্বার্থ রক্ষা হয় সেদিকে বাজেটে খেয়াল করা হয়েছে। আমি মনে করি সেদিক থেকে আমি বলবো যে দিন দিন আমাদের বাজারের পরিধি বাড়ছে, মানে বিশেষ করে চিন্তার পরিধি বাড়ছে। বাজেটের সাইজ না বাড়লেও চিন্তার পরিধি বাড়ছে, এবং এই চিন্তার পরিধির কারণে আমাদের দেশের কৃষক কিন্তু যথেষ্ট সাপোর্ট পাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে সরকারের বিশেষ নীতির কারণে আজকে বাংলাদেশে কৃষি ক্ষেত্রে কিন্তু প্রাইভেট সেক্টর, একটা শক্তিশালী প্রাইভেট সেক্টর কিন্তু গড়ে উঠেছে, এবং এই বছরই কিন্তু এটা প্রমাণ হলো। আমরা মনে করি আরো প্রাইভেট সেক্টর আসবে। তবে বাজেট তো যে যাই থাক না কেন, বাজেটে যে অ্যাসপিরেশনটা, সেটাই কিন্তু মেসেজ এদেশের মানুষের জন্য। এবারে কিন্তু স্বাস্থ্যের পরে কৃষককে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, এটা কিন্তু একটা ভালো মেসেজ গেছে আমরা প্রান্তিক কৃষক কাছে, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি কৃষি নিয়ে তাদের কাছে, যারা ভ্যালুয়েট করি তাদের কাছে, যারা আমরা ফরওয়ার্ড লিঙ্কেজে কাজ করি, সবার ক্ষেত্রে কিন্তু একটা ভালো মেসেজ গেছে যে কৃষি খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে অ্যামাউন্টটা খুব বড় জিনিস। আমি মনে করি অ্যামাউন্ট তো প্রাইভেট সেক্টরই তো মোটামুটি ভাবে এদেশের কৃষি 85-90% কিন্তু প্রাইভেট সেক্টর কাজটা করে। আমি মনে করি যেটুকু সরকারের করা যদি দরকার, ট্রেডিশনকে মেনটেন করা এবং ফার্ম মেকানাইজেশন করা এবং আধুনিকরণ করার যে কৃষির কথা সেটা করা হয়েছে, আর প্রান্তিক চাষের কথা ভাবা হয়েছে। সেদিক থেকে আমি বলবো যে বাজেটটা অনেকটা আগের তুলনায় অনেক সুন্দর বাজেট হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। আমি দেবদুলাল রায়, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক, আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছি। এবারের বাজেট নিয়ে আপনার প্রত্যাশা কি ছিল, বা এখন যে ব্যাংকিং ডিভিশনে যেটা অভ্যন্তরীণ ঋণ, সরকার যে ঋণ নেওয়ার ব্যাপারে যে 84,000 কোটি টাকার একটা পরিকল্পনা করেছে, সেটা কি আদৌ সম্ভব? আপনি যদি একটু বলতেন আমাদের। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি যেটা শুরুতে বলি সেটা হলো যে আসলে আমরা তো বিভিন্ন রকমের দুর্ঘটনা দেখে আসছি, যে ঘূর্ণিঝড় কিংবা বন্যা, কিন্তু এ ধরনের মহামারী কিন্তু আমরা কখনো ফেস করিনি। এবং মহামারী হলে কি ধরনের ক্ষতির মুখোমুখি হতে হয় সবাইকে, সেটাও কিন্তু আমরা এটাকে কখনো ফেস করিনি। আমরা বলছি যে সেই 1920 সালের পরে আর কেউ ফেস করিনি আমরা। তো ন্যাচারালি সরকারকে এই 16 কোটি 17 কোটি মানুষের সংসার চালানোর জন্য সরকারকে যে বাজেট দিতে হবে, সেই বাজেট দিতে গেলে সরকারকে টাকার সংকলন করা এবং সেই টাকার উপযুক্ত ব্যবহার করার ব্যাপারটা বিবেচনায় আনতে হয়। তো সরকার যখন এই টাকার সংস্থান করতে যাবে, তখন সরকারকে অবশ্যই কত টাকা কোথা থেকে আসবে তার একটা বিবেচনা করতে হবে। সরকার যে আর্থিক খাত থেকে যে পরিমাণ ঋণ নেওয়ার চিন্তা করেছে, সেটা সরকারের দ্বারা সম্ভব।
সেটা সম্ভব, সেটা খুবই সম্ভব, এবং সেটা করে সরকার যে উন্নয়নের যে কাজগুলো, উন্নয়ন করার যে কাজগুলো ছিল, বড় বড় যে প্রজেক্টগুলো ছিল, এখনো আছে যেগুলো চলমান, সেই প্রজেক্টগুলো যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় তাহলে জিডিপিতে যে পজিটিভ ইম্প্যাক্টটা সেটা আনা সম্ভব হবে। আমি আশা করছি আমরা যেটা সরকার এই ব্যাংকিং ব্যবস্থা থেকে এই ঋণটা নিয়ে যদি বাজেটে বড় বড় মেগা প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করতে পারলে জিডিপিতে 1 থেকে 3% অ্যাডিশনাল জিডিপি গ্রোথ আসবে শুধু মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করার ফলশ্রুতিতে। সেটা একটা ভালো দিক। আর আমি যেটা বলবো যে এই বাজেটে কিন্তু আইটি খাতে কোনো রকম বড়সড় কোনো রকম পরিবর্তন আনা হয়নি। শুধুমাত্র আইটি খাতে যেটা করা হয়েছে, কল রেটে কিছু চেঞ্জ আসছে, কিছু ইন্টারনেট ব্যবহারে কিছু চেঞ্জ আসছে, যেটা অনেক আগে থেকে আলোচনা করা হচ্ছিল যে কল রেটে কিছু পরিবর্তন আসবে এবং অন্যান্য সেবা খাতগুলোতেও একটু চেঞ্জ আসবে। আর যেটা করা হয়েছে সেটা হলো ই কমার্স সাইটে কিছু ভ্যাট চেঞ্জ আসছে, এটা আসতেই পারে। এগুলো সরকারকে তো ইনকাম করতে হবে, সরকার যদি ইনকাম করতে না পারে সরকার তাহলে খরচ করবে কোথা থেকে? জি, আমি সরকারের আয় না বাড়লে খরচ করা খুবই ডিফিকাল্ট হয়। জি, আইসিটি খাতে বরাদ্দ নিয়ে আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আমি একটু অধ্যাপক ডক্টর এম এ আজিজ আপনার কাছে ফিরতে চাচ্ছি, আপনি আছেন আমাদের সাথে? জি, এবারের বাজেটে আমরা দেখছি যে গতবারের বাজেটের চাইতে স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় 23% বেড়েছে এবং মোট বরাদ্দর পরিমাণ প্রায় 29,247 কোটি টাকা। আপনার স্বাস্থ্য খাতে যে এবারের বরাদ্দ, আপনি কি এটাকে প্রয়োজনের তুলনায় কম মনে করছেন বা ঠিক আছে? আপনার প্রত্যাশাটা কেমন ছিল? প্রথমে আমরা এটা জানতে চাইবো। দেখুন, এই মুহূর্তে সারা বিশ্ব মন্দার সম্মুখীন, কোভিড-19 সারা বিশ্ব হুমকিতে আছে এবং আমরা সারা বিশ্ব সব দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর, এবং এমনই এক সিচুয়েশনে আমাদের দেশের যে বাজেট ঘোষণা হয়েছে, আমি মনে করি আমাদের যে স্বাস্থ্য বাজেট গতবারের বাজেটের চেয়ে প্রায় 3,500 কোটি টাকা বেশি। এই প্রেক্ষাপটে আমি মনে করি এখানে কোভিড-19 এর ক্ষেত্রে আরো 10,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 850 কোটি টাকা চিকিৎসক অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য রাখা হয়েছে, এবং আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ এই সমস্ত ক্ষেত্রে তাদের ব্যয় কমানোর ব্যবস্থা রাখা হয়েছে, এবং চিকিৎসা সুরক্ষা সামগ্রী এই সমস্ত ক্ষেত্রেও, এবং যে সমস্ত ওষুধ কোম্পানি কোভিড-19 এর ওষুধ প্রস্তুত করে তাদের ব্যবসায়ীদের ওষুধ অব্যাহতি রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে আমি মনে করি আগামী দিনে সরকার আগামী 1 বছরের যে স্বাস্থ্য পরিচালনার ক্ষেত্রে যে রোড ম্যাপ করেছেন, আমি মনে করি অন্যান্য বছরের চেয়েও আমি মনে করি এটা ঠিকই আছে। তবে এই বাজেট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা তো মোকাবেলা করতেই হবে। এছাড়াও এইবারের বাজেটে আমি মনে করি যে মাঠ পর্যায়ে প্রান্তিক জনগণের জন্য যে ব্যবস্থা রাখা উচিত, কমিউনিটি ক্লিনিক, উপজেলা, ইউনিয়ন সাব সেন্টার, সদর হাসপাতাল, এই সমস্ত ক্ষেত্রে উন্নয়নের অনেক ব্যবস্থা রাখা হয়েছে। আমি মনে করি এই বাজেটের যে চ্যালেঞ্জ গুলো আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আমাদের স্বাস্থ্য সেক্টরে এই বাজেট আমাদের সফলতা বয়ে আনবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ফিরবো আবার আপনার কাছে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আমি আপনার কাছে একটু ফিরতে চাচ্ছি, আপনি আছেন নিশ্চয়ই আমাদের সাথে? ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এর আগে আপনি বলছিলেন ওভারঅল যে বাজেটের আপনার প্রতিক্রিয়াটা জানাচ্ছিলেন, কিন্তু আমি একটু আগে দেবদুলাল রায় ওনার কাছে আমি জানতে চাইলাম যে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ যেটা ব্যাংকের কাছ থেকে যেটা পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে প্রায় 84,000 কোটি টাকা, এই 84,000 কোটি টাকাকে আদৌ এখান থেকে পূরণ করা সম্ভব? এখানে কি ব্যাংকের উপর প্রেসার পড়ে যাবে না? ব্যাংক তো এমনিতেই প্রাইভেট সেক্টরের প্রতি একটা অনীহা আছে লোন দেওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে প্রাইভেট সেক্টরগুলো কি আরো চাপের মুখে পড়ে যাবে না? আপনার কি মনে হয়? না, আপনি যে প্রশ্নটা করেছেন, জি, এটা আপনার সরকার যখন প্রাইভেট সেক্টর থেকে যদি লোন নেয়, আমি জানি না এটা কি বাংলাদেশ ব্যাংক থেকে লোন নেবে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকার বন্ড বা অন্য কোনো কিছু ইস্যু করে নেবে, না অন্য কিভাবে নিবে আমি জানি না। যদি ওটা হয় যে কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নেবে, তাহলে ইট উইল স্কুইজ, মানে প্রাইভেট সেক্টরকে স্কুইজ করবে। সেই ক্ষেত্রে আপনার সরকার হলো দেশের মা বাপ, আর সাধারণ মানুষ হলো তাদের ছেলে মেয়ে। সেই ক্ষেত্রে ছেলে মেয়ের টাকা যদি নেওয়া যায়, ভাগের টাকা নিলে ওখানে কমে যাবে। সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের লোনের পরিমাণ শেয়ার কমে যাবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা কেন্দ্রীয় ব্যাংক শুড ডিসাইড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি, জাপান এবং অন্যান্য যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর যে ইকোনমিকে রিকভারি করার জন্য
সেন্ট্রাল ব্যাংক প্লেড এ ক্রিটিক্যাল রোল। সেই রোলটা আমার মনে হয় আমাদের সেন্ট্রাল ব্যাংকের এই করোনা বিধ্বস্ত বাংলাদেশের বাজেট এবং পরবর্তী যে পরিস্থিতি মোকাবিলার জন্য সেন্ট্রাল ব্যাংক শুড গেট রেডি, এবং তারা সেখানে মনিটারি সিস্টেমে কিভাবে কি করবে, সেখানে প্রাইভেট সেক্টরকে ডিস্টার্ব না করে যদি করা হয়, দ্যাট উইল বি বেটার। এবং এখানে আপনার মনিটারি সিস্টেম, মনিটারি পলিসি, এগুলোর মাধ্যমে, এই মেকানিজমের মাধ্যমে কিন্তু সেন্ট্রাল ব্যাংক দে ক্যান ডু ইট, এবং সেটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এটা আসে, এবং এই পদ্ধতি আমাদের সেন্ট্রাল ব্যাংকের ম্যান্ডেটও এটা আসে। সেই ক্ষেত্রে ওইভাবে যদি চিন্তা করা হয় তাহলে প্রাইভেট সেক্টরের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না। এই 84,000 কোটি টাকা যদি প্রাইভেট সেক্টরের মধ্যে ক্রেডিটের ইনফ্লোটা যায়, ইন দ্যাট কেস আমাদের যে বন্ধ কলকারখানা থেকে আরম্ভ করে বন্ধ ব্যবসা শিল্প প্রতিষ্ঠান, যে সমস্ত জায়গায় ইকোনমিক অ্যাক্টিভিটি যেখানে বন্ধ হয়ে আছে, সেই অ্যাক্টিভিটি চালু করা, পুনর্বাসন করা, এবং আগামীতে এটাকে আরো পরিচালনার ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে। জি, আমি আবার ফিরবো আপনার কাছে। আমি জনাব শাইখ সিরাজ, আপনার কাছে একটু আসতে চাই। এবারের বাজেটে আমরা যেটা দেখছি যে টোটাল বাজেটের প্রায় 5.5% কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমরা যে খাদ্যের সম্পূর্ণতা এবং অন্যান্য যে কৃষি ক্ষেত্রের যে উন্নয়নের কথা বলছি, এই পরিমাণ বরাদ্দ দিয়ে এটা কি সম্ভব? আপনি একটু আগে বলছিলেন যে একটা পূর্ণ বাজেটের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, আপনি আপনার আরো কিছু পরামর্শ যদি দিতেন, কারণ আমাদের সংশোধিত বাজেটের জন্য আমাদের আর কিছু পরামর্শ আমাদের। আমি প্রথমেই একটা বিষয়, এখানে অন্য সুধীজন যারা আছেন তারা হয়তো একমত নাও হতে পারেন। আমার কাছে বারবারই যেটা মনে হয়েছিল যে আমাদের এবছরের কোভিড-19 কে মাথায় রেখে বাজেটটি অন্য বছরের বাজেট হওয়া উচিত ছিল না। আমার কাছে মনে হয়েছে, যদিও এটা কষ্টসাধ্য, যে অন্তত 6 মাসের একটা বাজেট দেয়া, যে কোভিড কে এত বেশি ফোকাস করেছি আমরা স্বাস্থ্য অন্যান্য দিকগুলোতে, অর্থাৎ যে পরিমাণ অর্থ গোটা বাজেটে বরাদ্দ করা হয়েছে, এই অর্থটা এই কোভিড এর স্বাস্থ্য ঝুঁকিকালীন স্বাস্থ্য ঝুঁকিটা কোন কোন জায়গায় কিভাবে প্রয়োগ হবে, অর্থটা ব্যবহার হবে, সেটা পরিষ্কার না। অর্থাৎ আমি যদি 6 মাসের জন্য একটা স্বল্প মেয়াদী বাজেট তৈরি করতাম, এটা থেকে আমি যে এক্সপিরিয়েন্সটা গেইন করতাম, পরবর্তী 6 মাসে আমি সেটাকে আরো বেটার ইমপ্লিমেন্ট করতে পারতাম। তো সেটা তো হয়নি, সম্ভব না। আপনি একটু আগে বললেন যে কৃষিতে টোটাল বাজেটের শতকরা হিসেবে 5% কিছুটা বেশি এসছে। অন্যান্য খাতগুলোর চিত্র কিন্তু 5, 2, 4, 3। লক্ষ্য করুন, হিসাবটা যদি এভাবে বলি যে 100 টাকা বাজেট, এর ভেতরে 19 টাকার চেয়ে বেশি চলে যাচ্ছে জনপ্রশাসনে। বিষয়টা মাথায় রাখুন, অর্থাৎ সরকারি লোকজনের বেতন ভাতা টাতা সব কিছু মিলিয়ে, মানে 80 টাকা হচ্ছে অন্য সবগুলো সেক্টর মিলিয়ে কারো 5%, কারো 2%, কারো 4% হবে, কিন্তু বেতন ভাতা এবং আদার মিলে চলে যাচ্ছে 20%-এর কাছাকাছি। এটা অনেক বড় অনেক। তো সেই জায়গা থেকে যদি আপনি যেটা আমাকে বললেন যে কৃষিতে এই 5% বাজেট দিয়ে কতটুকু উন্নতি হবে, হবে হচ্ছে কি, এভাবে হবে যে কৃষকের দ্বিতীয় কোনো পেশা নাই। মাথায় রাখুন বিষয়টি, কৃষককে দ্বিতীয় কোনো পেশা যদি তার থাকতো, প্রকৃত কৃষক যে, তাহলে সে বহু আগে এই পেশা ছেড়ে দিয়ে চলে যেত। তার পেশা নাই বলে সেই ক্ষেত্রে কাজ করছে, এবং সেই জায়গাটাকে সরকার প্রণোদিত করছে কিভাবে, সার, ফার্টিলাইজার বা এগুলো দিয়ে তাদেরকে প্রণোদনা দিচ্ছে। একটু আগে আনসারি সাহেব বললেন অনেক ভালো হয়েছে, কর্পোরেট কৃষি চালু হয়েছে। আপনাকে আমি আরো একটি শঙ্কার কথা বলে রাখি, এই বাজেট বা বাজেটের সাথে সংশ্লিষ্ট যেটা হচ্ছে যে মানে কর্পোরেট এগ্রিকালচার কিংবা মেকানাইজেশন এগ্রিকালচার কিংবা বাণিজ্যিক কৃষি যেটা আসছে, এটা গতিধারাই এরকম, আপনার কিছু করার নয়। এখন এখানে যদি গভর্নমেন্ট প্রোটেকশন দিতে চায় কৃষককে, তাহলে বাজেটের ধারণটা অন্যরকম হওয়া উচিত ছিল। কিরকম, যে যান্ত্রিক কৃষি এবং ডিজিটাল কৃষি বা বাণিজ্যিক কৃষি, কৃষকের হাত থেকে কৃষি সমূলে চলে যাবে, কৃষক বলতে কোনো অস্তিত্বই থাকবে না 2-4-5 বছর পরে আপনি দেখবেন, কারণ এই ইনভেস্টমেন্ট কৃষকের পক্ষে করা সম্ভব না। এখন মনে করুন এসিআই বা প্রাণ বা এরকম ওনাদের মতো আরো 10টা কোম্পানি চলে আসবে, গোটা দেশের কৃষিটা ওনারাই গ্রাফ করবে। এটা এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন সারা পৃথিবীতে তাই হচ্ছে। এখন সরকার যদি যে সে আনসারি সাহেব মুচকি আসছে, ব্যাপারটা তাই হবে, কারণ আপনি কিন্তু ওইখানেই চলে যাচ্ছেন। কারণ আগে আনসারি সাহেবরা কৃষকের কাছ থেকে তাদের স্বপ্নের জন্য পণ্য কিনত, কৃষকরা অনেক
আন্দোলিত, অনেক উদ্বেলিত হয়েছিল, বাহ আমার, কিন্তু উনি কিন্তু বেছে বেছে ভালোটাকে, তাহলে 100টার মধ্যে 10টা ভালো উনি কিনেন, বাকি 9টা কিন্তু কৃষকের কাছে ফেলে দিলেন। হ্যাঁ, কারণ এটা স্যার ওই গ্রোসারিতে বিক্রি হবে না, তো কৃষক এই 10টা দিয়ে কি করবে? যদি সরকার এভাবে দেখতো যে সরকার নিজেই যদি একটা বড় ক্রেতা হতো কৃষকের পণ্যের, তাহলে দীর্ঘদিন ন্যায্য মূল্য না পাওয়ার যে কৃষকের একটা কি বলে আপনার আফসোস, তাহলে কিন্তু এটা সরকারের হাসপাতাল আছে, সরকারের জেলখানা আছে, সরকারের আশ্রম আছে, নানান কর্মকাণ্ড আছে যেগুলোর সাথে কৃষকের পণ্যের খাদ্য উৎপাদনের এখানে একটা যুক্ত হতে পারত। দুধ, কৃষকরা দুধ ফেলে দেয়, আপনি দেখেছেন। আমরা তো সেই সক্ষমতা এখন এসছি, আমাদের আগে মাত্র 20% দুধ হতো, এখন তো 80% দুধ আমরা নিজের উৎপাদন করি। সরকার যদি তার খাদ্য সহায়তার সাথে দুধকে পুষ্টি হিসেবে দিত, তাহলে সরকার তো একটা বড় ক্রেতা হতে পারতো কৃষকের জন্য। তো এইগুলোকে বাজেটে আমলে আনাটা খুব দরকার। প্রান্তিক পর্যায়ে মানুষের কৃষির সফলতার চাইতে যেটা হবে, আমি যেটা আমাদের সেফটি নেটের আওতাটা অনেক বাড়িয়েছে, এটা একটা গুড সাইন যে মানুষকে খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে। তো এটার একটা ভালো উদ্যোগ, কিন্তু 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। আরেকটা বিষয় আমি বলবো, আমাদের শহরের কৃষি, নগর কৃষি কথা বলছি আমরা, তার মানে আপনি যদি আপনার বাসার সামনে একটু জায়গা থাকে, আপনি সেখানে কৃষি কাজ করুন। ব্যাপারটা তো এরকমই, আপনার বাড়ির ছাদটি যদি থাকে সেখানে কৃষি কাজ করুন। তরুণ প্রজন্মকে, পৃথিবীর অনেক দেশ আছে যে বড় বড় অট্টালিকার উপরে ছাদগুলোকে এন্টারপ্রেনাররা ব্যবহার করছে, মানে যেটা হচ্ছে এখনকার আধুনিক কৃষির এত কি বলে এত হালকা যে লেয়ার টু লেয়ার কৃষি হচ্ছে। আগের মতো সেই দিগন্ত জোড়া ধান খেতে এখন এটা মানে ভার্টিক্যালি উপরে দিয়ে হচ্ছে। এগুলো ভাড়া নিয়ে নিয়ে তারা মাইক্রো গ্রেন, যেটাকে আমরা বলি, যে হার্বস জাতীয় জিনিস, বিভিন্ন ধরনের বিন জাতীয় জিনিস উৎপাদন করে। তো এই যে প্রচুর তরুণদেরকে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, আমি তো কৃষিতে তাদেরকে আকৃষ্ট করতে পারতাম এভাবে, যদি একটা সুনির্দিষ্ট বলতো যে শহরের নগরের বাড়ির খোলা ছাদগুলোকে খালি রাখা যাবে না, এখানে কৃষি করতে হবে। অনেকেই করছে, সদ্যোগে করছে, তারা তো ভালো করছে, শাক সবজি ফলমূল পাচ্ছে ওখান থেকে। এটার জন্য আনসারি সাহেবরা প্রযুক্তিও নিয়ে এসছে। সবকিছু মিলিয়ে কৃষির জন্য একটা বরাদ্দ এসছে, সন্দেহ নেই। আর যেটা বললাম যে কৃষকের দ্বিতীয় পেশা নাই বলে সেটা করে, এটাও সন্দেহ নেই। সরকার ভর্তুকি দিচ্ছে বলে সে ভালো ফার্টিলাইজার পাচ্ছে এবং অল্প মূল্যে সে উৎপাদন করতে পারছে। এই ধারাবাহিকতায় কতটুকু এগোবে সেটা আমি জানি না, তবে আগামী কৃষিকে ধরার জন্য একেবারে সুনির্দিষ্ট ভাবে একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইজ ভেরি মাস্ট, যেটার মাধ্যমে আমি বলতে পারি যে আমার খাদ্য উৎপাদন তো বাড়বেই। একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে আমাদের এখন বিদেশের বাজার কৃষি পণ্য দিয়ে ধরা। আপনি জানেন যে আমাদের যে সমস্ত পণ্যগুলো বাইরে রপ্তানি হয় সেগুলো যায় হচ্ছে এথনিক মার্কেটে, অর্থাৎ লন্ডনে আমাদের বাঙালিরা আছে কিছু, তারা দেশের লতি খেতে চায়, দেশের পটল খেতে চায়, সে লোকাল মার্কেটে বিক্রি হয়। কিন্তু হাইপার মার্কেট কিংবা আপনার যে চেইন শপ, আমাদের কিচ্ছু যায় না, বিকজ আমরা সেই ইউরোপিয়ান কমপ্লায়েন্সটা মেনে কৃষি করি না। এটা একটা সুযোগ ছিল এই সময়টাতে যে আমরা এগুলোকে আমাদের ভেতরে নিয়ে আসা এবং ফরেন রিয়েল মার্কেটটা আমাদেরকে ধরা। সেটা যদি আমরা ধরতে পারতাম, তাহলে আমি কয়েকদিন আগে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে একটা প্রস্তাব দিয়েছি, এই যে বাইরে থেকে ইউএই থেকে আমাদের লেবারদেরকে পাঠিয়ে দিতে চাচ্ছে, ওদের সাথে একটা কূটনৈতিক তৎপরতা চালাক না কেন? ওই সমস্ত দেশগুলো তো আমদানি নির্ভর দেশ, এই সময় কেউ কাউকে রপ্তানি করবে না, নিজের খাদ্য চাহিদাটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে। আমাদের এই লেবার গুলোকে ওখানে রেখে দিক। এই লেবার গুলো তো অলরেডি সিদ্ধ হস্ত প্রমাণ করে দিয়েছে যে মানে মধ্যপ্রাচ্যে কৃষি উৎপাদন করতে পারছে, তারা করছে। তাহলে তাদেরও খাদ্যের উৎপাদন হলো, লেবার গুলো থেকে গেল, ওনারা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তো এইভাবে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ রাখা উচিত। অন দ্য আদার হ্যান্ড, যে ধারাবাহিক কৃষির যে বাজেট সেটা ঠিক আছে, চলছে, এটা প্রপারলি ইমপ্লিমেন্টেশন হলে ভালো। দুটো ভালো দিক, মেকানাইজেশনের দিকে দৃষ্টি দিচ্ছে এবং ভর্তুকি অব্যাহত রেখেছে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি সময় পেলে ফিরবো আবার আপনার কাছে। আমি জনাব আনসারি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, জনাব শাইখ সিরাজ যেমনটি বলছিলেন, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ যেমনটি বলছিলেন আমাদের যে 6 মাস, এই করোনাকালীন সময়ে 6 মাসের পরিস্থিতিকে মাথায় রেখে বা আগামী 6 মাসের একটা পরিকল্পনা করে বাজেটের যে প্রতিফলনটা আসা উচিত ছিল, সেভাবে আসলে প্রতিফলনটা দেখা যাচ্ছে না। এক্ষেত্রে আপনার মতামত কি? আপনি কি একমত বা আপনি এর সাথে দ্বিমত পোষণ করছেন? বা স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনার কথা বলছিলেন তিনি, আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। আমরা যদি আসল ব্যাপারটা দেখি, যেটা একটা বাস্তব ব্যাপার, কারণ আমরা গত 3 মাসের যে ঘটনা ঘটলো, যে
করোনা তো ভয় ছিল, মানুষের স্বাস্থ্যের একটা ভয় ছিল, মরে যাওয়ার ভয় ছিল, কিন্তু তার পাশাপাশি কিন্তু মারাত্মক ভয় ছিল খাবারের, যার কারণে অনেকেই কিন্তু ডিপার্টমেন্ট স্টোরে বা ছোট ছোট দোকান থেকে প্রচুর পরিমাণে 1-1.5 মাসের খাবার কেনা শুরু করলো। তারপর ভয় ছিল যে সারা দেশে কিন্তু মাঠ ভরা ফসল, এই ফসল উঠবে কিভাবে, তারপর সেই ফসলও কিন্তু ঘরে আসলো। তারপরে প্রবলেম ছিল মাঝখানে যে কৃষক দাম পাচ্ছে না, ফেলে দিচ্ছে, দুধ ফেলে দিচ্ছে, ডিম ফেলে দিচ্ছে, সবজি ফেলে দিচ্ছে। আমরা দেখলাম কি, আমাদের এক্সপিরিয়েন্স হলো গত 3 মাসে কিন্তু আমি বলবো সরকারের পজিটিভ অ্যাটিটিউডের কারণে, প্রাইভেট সেক্টরের পার্টিসিপেশন কারণে এবং কৃষকদের অজস্র পরিশ্রমের কারণে এবং মিডিয়া যথেষ্ট সাপোর্ট করার কারণে আজকে কি হয়েছে, আমাদের 3 মাসে কিন্তু খাদ্য ঘাটতি হয়নি। কৃষক কিন্তু আবার কিন্তু তাদের দাম ভালো পেয়েছে, মুরগির দাম বেড়ে গেছে, মাছের দাম বেড়ে গেছে, দুধের দাম বেড়ে গেছে এবং ধানের দাম তো যথেষ্ট বেড়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে অবস্থার পরিপ্রেক্ষিতে রিয়াক্ট করার মতো ক্ষমতা আমাদের আছে বা আমাদের দেশের সরকার সেই ধরনের রিয়াকশনটা কিন্তু করছে। আমি মনে করি যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটে অবশ্যই করোনাকে অ্যাড্রেস করতেই হবে, কারণ 3 মাসই তো সবকিছু না, আমাদের সামনের 3 মাসের কথা ভাবতে হবে। আমরা যা উৎপাদন করি গত 3 মাসে, সেই পরের 3 মাস থেকে 4 মাস খাই, তাহলে এখন থেকে 3 থেকে 4 মাস বা 6 মাস কিন্তু আমাদের যথেষ্ট উৎপাদন করতে হবে, অনেক সাপোর্ট দিতে হবে কৃষিকে, অনেকভাবে আমাদের ইন্সপিরেশন করতে হবে। তাহলে কি হবে, পরবর্তী 3 মাস বা 6 মাসের খাবার কিন্তু উৎপাদন হবে, নাহলে কিন্তু ফুডের শর্টেজ হয়ে যাবে। আমরা কিন্তু আমাদের কোনো স্টোরেজ নাই, আমাদের পোস্ট হারভেস্ট টেকনোলজি খুব বেশি আমরা এখানে এখনো অ্যাপ্লাই করতে পারিনি। অতএব আমার ধারণা যে শাইখ সিরাজ ভাই যে আইডিয়াটা দিয়েছে, আমাদের যে বাজেটটা ডিক্লারেশন হয়েছে 5%, সেখান থেকে অবশ্যই প্রচুর পরিমাণে অর্থ এই 6 মাসে 3 থেকে 6 মাসের মধ্যে খরচ করবে এবং করতে হবে, নাহলে কিন্তু ফুড সাপ্লাই সিস্টেম ব্রেকডাউন হয়ে যাবে এবং সেখানে আমাদের সমস্যা হবে। তবে আমি শাইখ সিরাজ ভাইয়ের একটা কমেন্ট যেটা বলেছেন কৃষি বাণিজ্যের কথা, অ্যাকচুয়ালি এখনো কৃষিতে বাণিজ্য হচ্ছে এবং বাণিজ্যটা কেমন হচ্ছে, বাণিজ্যটা এমন হচ্ছে যে বাংলাদেশে যেহেতু সোশ্যাল স্ট্রাকচারটা ডিফারেন্ট, জমির মালিক কিন্তু এদেশের কৃষক, ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক বা ছোট ছোট জমি, এখানে কিন্তু জমি নিয়ে বা চাষবাস করে কৃষি করা খুব ডিফিকাল্ট হবে। যেটা আমরা বলবো অ্যাডভান্স কৃষি সেটা করা যাবে, কিন্তু বিস্তর আকারে করা যাবে না। তবে যে বাণিজ্যটা শুরু হয়েছে, যেমন একটা জায়গাতে পাম্প চালায়, সে কিছুটা ব্যবসা করছে, সেখানে পাম্প সার্ভিস দিচ্ছে, ট্রাক্টর সার্ভিস দিচ্ছে, তারাকে বলছি আমরা সার্ভিস প্রোভাইডার। ইদানিকালে নতুন সার্ভিস শুরু হয়েছে, সেখানে ধান কাটা যন্ত্র কিনে তারা আশেপাশের গ্রামের মানুষের ধান কেটে দিচ্ছে। এইভাবে অনেকে কিন্তু কৃষি পণ্য কিনে প্রসেস করছে, সেখানে একটা বাণিজ্য হচ্ছে, অনেকে ব্র্যান্ডিং করছে, আবার অনেকে কিন্তু ডিপার্টমেন্ট স্টোরে সমস্ত পণ্য রেখে বিক্রি করছে। আমি মনে করি যে এই দেশের প্রাইভেট সেক্টর কৃষিতে সার্ভিস প্রোভাইড করবে, কৃষিতে এই ভ্যালু এডেড করবে এবং কৃষিকে ফরওয়ার্ড লিঙ্কেজ করার জন্য কিন্তু একটা ব্যবসা বাণিজ্য অলরেডি এস্টাবলিশড হয়েছে এবং এটা আগাবে। কিন্তু ওইরকম বাণিজ্য আমি মনে করি না হবে যে আমি জমিতে যাব, চাষ করব বা আমি চাষবাস করে হয়তো বা সেখান থেকে উৎপাদন করব এবং কৃষক যে জমির মালিক সে কিছু করতে পারবে না। এরকম অবস্থা হওয়াটা খুব ডিফিকাল্ট এই দেশে, কারণ আমাদের দেশে জমি জমার পরিমাণ ছোট। অন্যান্য সেক্টর বিশেষ করে পোল্ট্রিতে, হ্যাঁ এখানে কিন্তু একটা বড় বড় ইন্টিগ্রেটর হয়েছে এবং সারা পৃথিবীর এটা মডেল, বড় ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু পোল্ট্রি করা যায় না। আমরা ডেয়ারিতে দেখছি আস্তে আস্তে কিন্তু বড় বড় ডেয়ারি ফার্ম আসছে, সেখানেও কিন্তু বড় ডেয়ারি ফার্ম ছাড়া ইকোনমি করা যায় না, কারণ অনেক যন্ত্রপাতি লাগে, কস্ট অফ প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে হয়। আবার আমরা মাছের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা ট্রেন্ড দেখছি, কিন্তু ফসলের ক্ষেত্রে আমি মনে করি অনেক সময় আছে, এখনো দীর্ঘদিন আছে। এখানে টেকনোলজি লাগবে, এখানে প্রোডাক্টিভিটি বাড়ানোটাই হবে ব্যবসা, এবং প্রাইভেট সেক্টর টেকনোলজি প্রোভাইড করবে এবং এই সমস্ত যন্ত্রীকরণ করার জন্য অনেক সাপোর্ট দেবে, এটাই আমার ধারণা। জি, অসংখ্য ধন্যবাদ। সময় পেলে আমি আবার ফিরবো আপনার কাছে। ডক্টর এম এ আজিজ, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে স্বাস্থ্য খাতে যে একটা বিশাল অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে, এটার সঠিক ব্যবহার নিয়ে আমাদের মনে সবসময় একটা প্রশ্ন থেকে যায় যে প্রত্যেক বছর বাজেটে যে বরাদ্দটা থাকে সেটা আসলেই প্রপারলি ইউটিলাইজ করা যায় কিনা বা হচ্ছে কিনা, সেটা নিয়ে আমাদের সবার মনে একটা সংশয় কিন্তু থেকে যায়। এবারে আমরা করোনাকালীন সময়ে করোনা মহামারীকে কেন্দ্র করে যে 10,000 কোটি টাকা স্পেশাল বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা আপনি কি মনে করছেন যে এই 10,000 কোটি টাকার ইউটিলাইজেশনটা কিরকম হওয়া উচিত? দেখুন, স্বাস্থ্য সেক্টরে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা আমি একটু আগে বলেছি। চ্যালেঞ্জ অনেক আছে স্বাস্থ্য ব্যবস্থায়, যে ব্যবস্থাপনা, দক্ষ ব্যবস্থাপনার অভাব রয়েছে এবং দুর্নীতি অনেক কমাতে হবে। দক্ষ জনবল নিয়ে অনেক সমস্যা, মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং আমাদের যে খরচ করার যে সক্ষমতা, এটার অভাব আছে। অনেক টাকা ফেরত যায়,
বৈশ্বিক ডাব্লিউএইচওর ওয়ার্ল্ড ব্যাংকের একটা বৈশ্বিক প্রতিবেদনে দেখা গেছে যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এই খরচ করার সক্ষমতার অভাব রয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশের মিয়ানমারের কথা তারা উল্লেখ করেছে। সুতরাং এই জায়গাটায় আমাদের একটা চ্যালেঞ্জ আছে। তবে আমি মনে করি যে আমাদের এই যে কোভিড-19 চিকিৎসা, এটা একটা জটিল চিকিৎসা ব্যবস্থা, বিভিন্ন হ্যাজার্ড আছে, যদিও এটার কোনো সঠিক কিউরেটিভ চিকিৎসা নাই, তারপরেও এটার যে জনবল, ইতিমধ্যে দেখেন সরকার এই 2000 চিকিৎসক এবং 5,500 নার্স নিয়োগ দিয়েছে, 750 আরো 2000 চিকিৎসক এবং 3,500 টেকনোলজি নিয়োগের প্রক্রিয়াধীন আছে। এই যে জনবল নিয়োগ হয়তো আরো লাগবে, এবং এই যে সারা দেশের যে চিকিৎসকরা হাসপাতালে চিকিৎসা করছে, এই যে স্ট্রেংথ আছে এখন, এই স্ট্রেংথের 3 ভাগের 1 ভাগ তারা হাসপাতালে কাজ করছে, আরেক ভাগ কোয়ারেন্টাইনে, আরেক ভাগ রেডি থেকে যাবে, এই রোটেশনে চলছে। এবং এই প্রক্রিয়াটা খুব জটিল, এবং আক্রান্তের সংখ্যা যতই বাড়ছে ততই কিন্তু হাসপাতাল বাড়ানো হচ্ছে, সরকার এবং বেসরকারির মধ্যে বাড়ানো হচ্ছে হাসপাতাল। এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমার মনে হয় যে আমাদের যে চ্যালেঞ্জ গুলা যেভাবে ফেস করা যায় লাগে, সেই প্রেক্ষাপটেই আসলে আমাদের এই বরাদ্দ থেকে খরচ হবে বলে আমার মনে হয়। তবে আমাদের আমরা যেটা মনে করি যে বাজেটের যেটাই আসুক, যদি আমাদের সুষম বন্টন এবং প্রত্যেকটা ক্ষেত্রে এবং প্রপার ইউটিলাইজেশন যদি করা যায়, সেই জায়গাটা আমরা মনে করি একটা সফলতা আসবে। তবে আমাদের স্বাস্থ্য সেক্টরের বড় দুর্বলতা হলো যে আমাদের মন্ত্রণালয়ে যারা পলিসি মেক করে, ইজি এবং মাঠ পর্যায়ে যারা স্বাস্থ্য কর্মকর্তা থাকে, চিকিৎসক, তাদের মধ্যে মনস্তাত্ত্বিক ফারাক আছে এবং আন্তঃকাটার বৈষম্য আছে, এবং বিশ্বের সব ক্ষেত্রেই স্বাস্থ্যকর্মীরা যারা মাঠ পর্যায়ে থাকে তাদের ট্রেনিং ফ্যাসিলিটির অভাব আছে, তাদের মেডিকেল কলেজ, টারশিয়ারি হাসপাতাল, স্পেশাল এখানে জনবল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হ্যাঁ, জনবল গুরুত্বপূর্ণ। সব মিলেই এই চ্যালেঞ্জ গুলো যদি আমরা ফেস করতে পারি, তাহলে আমাদের এই যে বাজেট আমাদের সরকার, এইটা নিয়ে আমরা এগোতে পারবো। আমি বিশ্বাস করি সেই চ্যালেঞ্জ গুলা ফেস করতে পারবো, মোকাবেলা করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সময় পেলে আবার ফিরবো আপনার কাছে। দেবদুলাল রায়, আপনি আছেন আমাদের সাথে, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক। আমি আপনার কাছে আমি আইসিটির বিষয় নিয়ে একটু জানতে চাই যে এবার আইসিটি খাতে 4,561 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি কি মনে করছেন যে এখন আইসিটি যে আমাদের যে সেক্টরটা, এই সেক্টর অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এইটা সাথে ইনভলভ কিন্তু কৃষি খাত বা অন্যান্য যে কোনো খাত। আমাদের এই করোনা মহামারীর কারণে বেকারত্ব বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, যেখানে আইসিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনি কি মনে করেন যে আইসিটি খাতে যে বরাদ্দটা দেওয়া হয়েছে এটা সঠিক আছে বা সঠিক পরিমাণে বরাদ্দটা হয়েছে? দেখুন, আইসিটি খাতে এই করোনা হওয়ার কারণে প্রচুর লোকের চাকরিতে সমস্যা তৈরি হয়েছে। কারণটা হলো দেশের বাইরে যে আউটসোর্সিং এর কাজ, সেই কাজগুলো এখনো অনেকটা স্থবির হয়ে আছে, কাজগুলো আগের মতো একই স্পেসে আর আগাচ্ছে না। তো কাজ না থাকার কারণে লোকজনদের ইনকামও কমে এসেছে, খুবই স্বাভাবিক। আপনি শুনবেন কয়েকদিন আগে বেসিস থেকে বলা হয়েছে $1.3 বিলিয়ন কন্ট্রাক্ট তারা লস করেছেন, সেটা একটা সমস্যা। তো এই করোনা হওয়ার কারণে, করোনা পরিস্থিতিতে পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হলো আইসিটি খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে। অনেক মানুষ, অনেক প্রতিষ্ঠান এখন আইসিটি নির্ভর সেবা এবং কাজের মধ্যে ইনভলভ হবে। সেটার কারণে দেশে আইসিটি খাতে জনবলের চাহিদা বাড়বে। অ্যাজ ওয়েল অ্যাজ যেটা হবে সেটা হলো দেশে আইসিটি খাতে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো দেশে কনজিউমার বেশি বাড়বে। আর আমি যেটা বলার চেষ্টা করছি, বিভিন্ন প্রতিষ্ঠান যদি আইসিটি নির্ভর সেবা দিতে চায়, তাহলে দেশ থেকে নির্ভর সেবা যারা প্রডিউস করছে তাদের কিনতে হবে। তো দেশেই আইসিটি শিল্পের একটা বড় বাজার তৈরি হবে, সেই বাজারটা কাজে লাগানো যাবে। এবং সরকার চেষ্টা করছে যেসব বড় বড় ইন্ডাস্ট্রি চায়না থেকে বেরোয় আসছে সেই ইন্ডাস্ট্রিগুলোকে দেশে আনার চেষ্টা করছে সরকার। এবং সরকারের খুব বড় রকমের উদ্দেশ্য আছে যে সরকার যে প্রত্যেকটা জেলা সদরে যে আইসিটি শিল্প পার্ক করার চেষ্টা করছেন, এবং আইসিটি ইনকিউবেটর আছে যেগুলো, হাইটেক পার্ক যেগুলো আছে, সেই পার্কগুলো ফুল ফাংশনাল করা, পুরোপুরি কাজে লাগানো, যাতে এই শিল্পটার প্রচার এবং প্রসার খুব তাড়াতাড়ি হয়। এবং এর ফলশ্রুতি যেটা হবে সেটা হলো দেশে বিভিন্ন খাতে
সরকারি বেসরকারি বিভিন্ন খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকেরা চেষ্টা করবেন জি। সেবাগুলো জনগণের কাছে সেবাগুলো আইটির মাধ্যমে দেওয়ার জন্য। জি এটা হলেই দেশে আইসিটি খাতে যে বেকারত্ব সেটা না হয়ে উল্টো আশীর্বাদ হয়ে আইসিটি খাতে কর্মসংস্থানের সুযোগ বেশি হবে। আর জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি জনাব শাইখ সিরাজ আপনার কাছে একটু ফিরতে চাই যে আইসিটি খাতে যে বরাদ্দের কথা আমরা বলছিলাম, এই বরাদ্দটা কৃষি খাতের সাথে কিন্তু সংযুক্ত। আপনি একটু আগে বলছিলেন যে বোলাস ব্যবহার করে যে গরুর খামার তৈরি করা, অনেক কিছু আছে। জি অনেক কিছু এবং এখন মাছের খামারেও কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহারটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে। তো সেক্ষেত্রে এখন যে আমরা বেকারত্বের কথা চিন্তা করে, আপনি এটা বলছিলেন আমাদের একটু আগে যে বেকারত্ব কৃষি খাতে এই বেকারত্বটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বেকারত্ব ঘোচাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এই আইসিটি খাতের বরাদ্দ এবং কৃষি খাতের বরাদ্দ নিয়ে আপনার ওভারঅল একটা মতামত আমরা চাচ্ছিলাম, সংশোধিত বাজেটে যেটা প্রতিফলন। বরাদ্দের ব্যাপারে ওনারা বলেছেন, আমি ওই দিকটা না বলি যে কিভাবে হতে পারে জিনিসটা। দেখুন, আপনি যদি এখনো হিসেব করেন যে বাংলাদেশে ফিশ ফার্ম, পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম এবং হাই ভ্যালু ক্রপ যেটাকে আমরা বলি, অর্থাৎ ফসল কৃষির ভেতরে অর্চার্ড, যারা বড় বড় ফলের বাগান করছে, ড্রাগন ফ্রুটস করছে, বাউগুল করছে, আপেলগুল করছে, এগুলো সবই তরুণ উদ্যোক্তা, সব শিক্ষিত বেকার তরুণ উদ্যোক্তা। এরা কিছু কিছু গ্রামের ছেলেমেয়ে আর কিছু কিছু শহরের শিক্ষিত ছেলেমেয়ে। সাম্প্রতিক সময়ে মাছ চাষে একটা নতুন প্রযুক্তি আমাদের দেশে হাওয়া লেগেছে, সেটা হচ্ছে বায়োফ্লক। অর্থাৎ মাছ চাষ করার জন্য এখন পুকুরের দরকার নেই, আপনি ঘরের ভেতরে ট্যাঙ্কের ভেতরে মাছ চাষ করতে পারেন। রাস পদ্ধতি আসছে, রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম, অনেকগুলো কিছু, এগুলো প্রযুক্তি নির্ভর কৃষি। এখানে আমি যখন বায়োফ্লকের উপর একটি প্রথম প্রতিবেদন প্রচার করলাম, লক্ষ্য করলাম ঢাকা শহরের নর্থ সাউথের মতো ইউনিভার্সিটির স্টুডেন্টরা হুমড়ি খেয়ে পড়েছে এই প্রযুক্তির জন্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে তাদের আগ্রহ আছে বেকারত্ব বোঝানোর জন্য। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে আগ্রহটা, এই আগ্রহটাকে আপনি কি করে পুঁজি করবেন, প্রশ্নটা হচ্ছে ওখানে। দেখুন, এখানে ব্যাংকার আছেন, বাংলাদেশ ব্যাংকের কথা, যেমন আমাদের ব্যাংকে এবার সরকার যে তাৎক্ষণিক প্রণোদনা 5,000 কোটি টাকা দিল আমাদের প্রধানমন্ত্রী, তারপর বাৎসরিক কৃষি বাজেট, কৃষি ঋণ যেটা আছে, সবকিছু মিলিয়ে বলে 24-25 হাজার কোটি টাকা হবে, দেবুল সাহেব ভালো বলতে পারবে। তো এই যে এই টাকাটা আসলে কিভাবে খরচ হয়, কে পায়, কিভাবে পায়, প্রশ্নটা হচ্ছে এখানে। আমি যতটুকু জানি, দেখেন যে সরকারের নিজস্ব ব্যাংকের গ্রাম পর্যায় পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার বা কাঠামো নাই বোধহয়, সেই হিসেবে এমএফআই কে তারা টাকাটা দিয়ে দেয়। অর্থাৎ বেসরকারি ব্যাংকে বরাদ্দ দিয়ে দেয় টাকা চাহিদা অনুযায়ী এই টোটাল বাজেটের। এই বেসরকারি ব্যাংকগুলো এমএফআই এর মাধ্যমে তার মাঠ পর্যায়ে কৃষকদেরকে টাকাটা দেয়। সরকার দিচ্ছে 9% হারে, এবার করোনাকালীন সময় সেটা কমিয়ে 4% করা হচ্ছে। কিন্তু এমএফআই এর মাধ্যমে এই টাকাটা ওই কৃষকের কাছে যায় বলে যখন টাকাটা ফেরত আসে, এটা কিন্তু 24-25% সর্বোচ্চ সুদ চলে যায়। তাহলে সরকার দিল আপনাকে 4%, 5% করে, আর আপনি কৃষকের কাছ থেকে সেটা রিটার্ন যখন আনছেন তখন 25%। তাহলে সুফলটা তো পেল না, তার মানে সুফলটা পেল হচ্ছে বেসরকারি ব্যাংকেরা। তো এই যদি হয় ফাঁকি, শুভঙ্করের ফাঁকি, তাহলে তো আপনি পারবেন না। এনজিও গুলা, জি আমি সেটাই বলছি, আমি নাম বলতে চাচ্ছি। জি, এখানে আমি একটু মেনশন করতে চাই, আমি শেষ করে নিই, এখানে আরেকটা বিষয় আছে, আমি শেষ করে নিই। যে যদি এরকম হয়, তাহলে আপনি এত করে কারিগরি টাকা দিচ্ছেন, টাকার সে প্রান্তিক কৃষক পায় না, সে ঘুরে ফিরে আবার গিয়ে ওই এনজিওর মালিকের কাছে হাত বসে থাকে, সকালে টাকা চায়, বিকেলে পেয়ে যায়। তো সরকারি ব্যাংকের টাকা পাচ্ছে না এবং টাকা শোধ দিতে পারছে না বলে আবার কৃষকের মাঝে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমি শেষ করবো কথাটা, আমাদের সুযোগ ছিল, বারবার আমি যেটা গুরুত্ব দিচ্ছি, যে আমাদের প্রবাসী আয়, রেমিটেন্স, আমাদের পোশাক খাত, তৈরি পোশাক খাত, এই দুটো ছিল একসময় আমাদের ইকোনমিক ড্রাইভার বলি আমরা, তাই তো? আমাদের প্রবৃত্তি আসে এখান থেকে। আমার এখন সুবর্ণ সুযোগ এই ড্রাইভার কৃষিকে বানানো। এটা যথেষ্ট স্কোপ আছে। আপনি এমপ্লয়মেন্ট থেকে শুরু করে, আইসিটি ব্যবহার শুরু করে, বিদেশি কৃষি রপ্তানি থেকে শুরু করে, ভ্যালু এডিশন থেকে শুরু করে, কর্মসংস্থান থেকে শুরু করে, এটা ভাবনার জায়গাটা বিশাল। এবং সেই হিসেবে আপনাকে একটা হোলিস্টিক, সামগ্রিক একটা প্রকল্প নিতে হবে, যার মাধ্যমে আপনি এটা থেকে একটা ভালো রেজাল্ট পাবেন, যেটা ইতিমধ্যে কৃষক দেখিয়েছে। জি স্যার, আমি এই প্রেক্ষিতে আপনার কাছে আরেকটু ছোট্ট করে জানতে চাই যে এই যে বরাদ্দর কথা বলেছেন বা ব্যাংকগুলোর মাধ্যমে যে কৃষকদের কাছে টাকাগুলো পৌঁছায়, তো এই আমরা সমস্যার কথাটা শুনলাম, এ থেকে পরিত্রাণের কোনো উপায় আপনি আমাদের বলবেন কি স্যার, যেটা আমরা সরকারের কাছে? পরিত্রাণের উপায়টা হচ্ছে, যখন
15 বছর আগে আমরা যখন বলছিলাম যে এনজিওর কাছে কেন হাত পাততে হবে, সরকারি ব্যাংকের কাছ থেকে টাকা কেন নেয় না, হ্যাঁ, তখন ব্যাংকাররা বলেছেন গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, আমরা সিঙ্গেল ডিজিট সুদ রেখে গ্রামে দিতে পারবো না, যে কারণে সে ভর করেছে এনজিও। আরে ভাই, 10 বছর আগে ব্যাংকের যা চেহারা, আজকে ব্যাংকের চেহারার মধ্যে তফাৎ আছে, ডিজিটাল ব্যাংকিং হয়ে গেছে। আগে ব্যাংক বানানোর জন্য অটোমেটেড সিস্টেম এটা পসিবল। এক্স্যাক্টলি, আগে ব্যাংকটা ছিল একটা স্ট্রাকচার বিল্ডিং, 50 জন লোক ওখানে কাজ করে। এখন ব্যাংক হচ্ছে একটা ছোট্ট বুথ, আপনি চার্জ করবেন, টাকা বেরিয়ে আসবে। তো ব্যাংকের তো ধরন পাল্টেছে। এগুলি কথা হচ্ছে ফাঁকি দেওয়ার কথা। বিষয়টা হচ্ছে ওই জায়গাগুলোকে, লুফলগুলো রেখেই দেওয়া হচ্ছে যাতে টাকা পয়সা তছরূপ হতে পারে। এটা হচ্ছে বাস্তবতা। আর না হলে সরকার দিচ্ছে আপনার 4% হাতে, 5% হারে সুদ, আপনি সেই টাকাটা এমএফআই মাধ্যমে যখন দিচ্ছেন 25%, সেই বোঝাটা সেই কৃষকের ঘাড়ের উপরই পড়ে, লাভ তো নেই, অথচ টাকায় টাকা চলে যাচ্ছে। এগুলো থেকে সুনির্দিষ্টভাবে বেরিয়ে আসতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। সময় পেলে আমি আবার ফিরবো আপনার কাছে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আমি আপনার কাছে জনাব শাইখ সিরাজের কথার প্রেক্ষিতে আমি আপনাকে জানতে চাই যে এই যে সমস্যার, সরকারি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যে সমস্যার সমাধানের কথা উনি বলছেন, এটা কি আদৌ সম্ভব, বা আমরা কেন এটা পারছি না, আমাদের কোথায় আমাদের ঘাটতি রয়েছে? আমাদের দেশের সরকারি ব্যাংকগুলোর যে হ্যাবিট গড়ে উঠেছে, সেই হ্যাবিটের মধ্যে হলো যে তারা বড় বড় ডিফল্টারদেরকে লোন দেওয়ার জন্য পাগল, এবং গ্রামের যে স্মল ডিপোজিট যেটা আছে, সেই ডিপোজিট হইয়া জমা হইয়া শহরে চলে আসে, সেখানে তারা লোন দেয় না। ব্রাঞ্চগুলোতে, লোকাল অফিসে, লোকাল ব্রাঞ্চগুলোতে, গ্রাম এলাকায় আমাদের ধরেন জনতা ব্যাংকেরই 910টা ব্রাঞ্চ আছে, এবং সেখানে দেখা গেছে যে লোন ডিপোজিট রেশিও, লোন যদি 100 টাকা হয়, ডিপোজিট যদি 100 টাকা হয়, 10 টাকা লোন দিচ্ছে সে এটা দেওয়া উচিত 80 টাকা কমপক্ষে, সেটা সে দিচ্ছে না। সে দিচ্ছে ওই মানে চিটাগাংয়ে মেট্রোপলিটন সিটি গুলাতে যে সমস্ত ব্রাঞ্চ গুলো আছে তাদেরকে দিয়ে দেয়, সে 8% নিয়ে চুপচাপ বসে থাকে, তার কোনো কাজ করা দরকার হয় না। সেক্ষেত্রে সে ইন্টারনালি লোন দিচ্ছে। এটা আমরা উই আর প্রমোটিং যে ইউ উইল হ্যাভ টু ইউটিলাইজ দিস। এটাতে ইনকাম ডিসপ্যারিটি গ্যাপটা বাড়তেছে, এবং এটা আরো বাড়বে। এখন ধরেন এমন দেখা গেছে যে আমি রূপালী ব্যাংকের একটা স্টাডি করছিলাম একসময়, যখন বিক্রি হয় তখন আপনার লোন ডিপোজিট টাইমস ডিপোজিট, খাতুনগঞ্জ ব্রাঞ্চে 235%। লোন যদি 100 টাকা হয়, 235 টাকা লোন, ডিপোজিট 100 টাকা হলে 235 টাকা লোন দিয়ে দিছে। তার মানে কি, সেখানে আপনার এই টাকাগুলো সব ওখান থেকে দেওয়া হয়েছে। সেটা কিন্তু বড় বড়দেরকে দেওয়া হয়েছে, ছোট বড়দের জন্য দেওয়া তাদের অভ্যাস নাই। এখন আপনার এটাকে কিন্তু আমরা উই আর ট্রাইং টু রেশনালাইজ। এটা একদিনে হয়তো পুরো সম্ভব হবে না। এটা ধরেন আপনার এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা সম্ভব। এখন যে অটোমেটেড সেন্সে আমরা উই হ্যাভ আস্কড देम যে তুমি র‍্যাঙ্কিং করো টোটাল তোমার যে ব্রাঞ্চে ডিপোজিট এবং লোনের রেশিও, দেখা গেছে যে 10%, 5% এরকম আছে, এবং এটা 80% আমি একটাও পাইনি রুরাল এরিয়াতে। এটাকে ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউট করে এবং বড় জায়গায় আপনার না দিয়া আপনি যদি স্মল জায়গায় দেন, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের এসএমই গুলা ডেভেলপ করবে, এবং এসএমই যখন ডেভেলপ করবে তখন পুরো দেশ এটার বেনিফিট পাবে। এবং পাবলিক ডিপোজিটের টাকা, এবং একটা গ্রামের ব্রাঞ্চে যে ডিপোজিটের টাকাটা সে পাচ্ছে, সেটা কিন্তু শহরে দিয়ে দিতেছে সেই ম্যানেজার। আমরা উই আর স্টপিং দ্যাট, ট্রাইং টু স্টপ দ্যাট হ্যাবিট, এবং সেটা অনেক সময় লাগবে, বাট ইট ইজ পসিবল। এবং এখনকার অটোমেটেড জামানায়, এবং এখানে আপনি ধরেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও কিন্তু আপনি ইউ ক্যান টেক দি অ্যাডভান্টেজ দ্যাট, এবং সেখানে আপনার এসএমই লোন গুলো ওর মধ্যে ডিসবার্স করা সম্ভব। এনজিওর কাছে গেলে সে তো 9% বেনিফিট পাবে। আমি শাইখ সিরাজ সাহেবের সাথে 100% একমত। আমরা নিজেরা 9% দিচ্ছি তাদেরকে এনজিও লিঙ্কেজ প্রোগ্রামে, সেই জায়গায় এটা 24-25% আপনার ওটা পাবলিককে দিচ্ছে। তাহলে এট দি এন্ড অফ দি ডে হোয়াট ইজ দি বেনিফিট? নো বেনিফিট তাদের। তারা আস্তে আস্তে গরিব থেকে গরিবতর হচ্ছে। জি, আমি একটু আরেকটা ভিন্ন বিষয়, ভিন্ন না, বাজেটের সাথে অবশ্যই সম্পৃক্ত। আপনি সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি, আপনার একটা অর্থনীতি সমিতি থেকে একটা ছায়া বাজেট দিয়েছিলেন। সেখানে আপনি এই বর্তমান বাজেট যেটা ঘোষিত হলো, সেটার সাথে আপনার প্রতিফলন আপনি কি দেখতে পেলেন? কতটুকু প্রত্যাশা পূরণ হলো? ছোট করে যদি একটু বলেন। আমরা যে বাজেটটা দিয়েছি, আমাদের বাজেটের নীতিটা আগে বলি আমরা কেন করছি। আমরা স্ট্রাকচারাল চেঞ্জ চেয়েছি। সেই স্ট্রাকচারাল চেঞ্জ হলো গভর্নমেন্টের অপারেশনাল এক্সপেন্স এবং ডেভেলপমেন্ট এক্সপেন্স, এটা রেশিও
কথা হওয়া উচিত। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো মানে 60-40 ম্যাক্সিমাম। সেখানে আমাদের 60% অপারেশনাল কস্ট আর 40% হলো ডেভেলপমেন্ট কস্ট। এখন আমাদের মতন গরিব দেশে এটাকে যদি উন্নত করতে হয়, আমাদেরকে ডেভেলপমেন্ট কস্টের বাজেট বাড়াইতে হবে, এখানে রেশিও চেঞ্জ করতে হবে। আরেকটা চেঞ্জ হলো আপনার ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে, এখানে কিন্তু ইনকামের ইনইকুয়ালিটির একটা প্রশ্ন আছে। ডাইরেক্ট ট্যাক্সের রেশিও শুড বি হাইয়ার দেন ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা কিন্তু এখন আছে উল্টা, ইনডাইরেক্ট ট্যাক্স বেশি, ডাইরেক্ট ট্যাক্স কম। তো সেই ক্ষেত্রে আপনার ডাইরেক্ট ট্যাক্স যদি আপনার ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু ধনী গরিব সবার উপরে লিটারালি আপনার অ্যাপ্লিকেবল, সেই ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই। কিন্তু ডাইরেক্ট ট্যাক্সটা যদি আপনি দেন তাহলে বেসড অন ইনকাম তার উপরে ট্যাক্স হবে, সেই স্ট্রাকচারাল চেঞ্জটা আমরা চেয়েছি। তারপর আমরা চেয়েছি যে ট্রেজারি ম্যানেজমেন্ট, যেটা গভর্নমেন্টের বর্তমান যে ট্রেজারি ম্যানেজমেন্ট আছে, এটাও কিন্তু 9% এবং 6% ইন্টারেস্ট দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটার উপরে প্রবলেম। বিকজ একটা ব্যাংকে ট্রেজারি মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে একটা ব্যাংকে, এবং পরে পাকিস্তান এটা ফলো করছে, সেটাকে আপনার একটা ব্যাংকেই ট্রেজারি ফাংশনে দেওয়া হয়েছে। বাজেটের সাইজ বড় হওয়ার কারণে এক ব্যাংকের পক্ষে এটা সম্ভব না। আমরা দাবি করে আসতেছি অন্যান্য ব্যাংকে ওইটা দিলে এটা পাবলিক রিসোর্স হিসাবে আপনার পাবলিক কাছে রিসোর্স অ্যালোকেশন হতে পারে। এটা বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় এটার ব্যাপারে যদি সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে আই থিঙ্ক as early as possible এটা মানে এই ইমপ্লিমেন্টেশনটা ইজিয়ার হবে সব ব্যাংকের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেব দুলাল রায়, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই যে ডক্টর জামাল উদ্দিন যেটা বললেন যে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা, এখানে আপনার মতামতটা কি থাকবে বা আপনি কি বলবেন? আমি শুরুতে বলি, সেটা হলো যে কৃষি ঋণ নিয়ে যে কথাটা বলা হচ্ছে, সেটা হলো যে কৃষি ঋণ ডিসবার্সমেন্টে কিন্তু সরকার এবং বাংলাদেশ ব্যাংক খুব তদারকির মধ্যে রাখে। এই বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মূলত এই কাজ করে, সাথে অন্য ব্যাংকগুলো কাজ করে। সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কিছু কিছু বিভাগ আছে যারা এই কৃষি ঋণটা যেহেতু কৃষকের হাতে ঠিক করে পৌঁছায় সেটা টেক কেয়ার করার জন্য। কিন্তু এখানে আমি একটা জিনিস একটু উল্লেখ করতে চাই যে এই 2000 কোটি টাকা ডিস্ট্রিবিউশনের জন্য 4টা স্পেশালাইজড ব্যাংকে এখানে নিযুক্ত করা হয়েছে বা বাজেটেই বলা হয়েছে। তো এখানে কিন্তু আপনি যেটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা বাংলাদেশ কৃষি ব্যাংক, এদের নামটা আমি এখানে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, এটার কারণটা কি? এখানে দেয়া আছে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্মসংস্থা ফাউন্ডেশন PKSF, যেটা অন্য খাতের খরচ। জি, এটা এগ্রিকালচার, এটা কৃষি খাতের ব্যাপারে বলা হয়েছে। জনাব দেবদুলাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আমি উপস্থাপকের কাছ থেকে একটু সময় নিচ্ছি। আমি দেবদুলাল সাহেব আপনাকে একটা বিনীতভাবে একটা কথা বলি। 2-2.5 মাস আগে যখন প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় ভিডিও কনফারেন্সে তিনি তাৎক্ষণিক কৃষিতে ফিশারিজ, লাইভস্টক, পোল্ট্রি এবং ফুল চাষ আরো কিছু ক্ষেত্রে 5,000 কোটি টাকা যখন তিনি বিশ্বের জন্য গার্মেন্টসের জন্য প্রণোদনা দিলেন, তার ঠিক পরের প্রেস কনফারেন্সে প্রণোদনা দিলেন হচ্ছে কৃষি সেক্টরের জন্য 5,000 কোটি টাকা। একেবারে তাৎক্ষণিক আপদকালীন যে কৃষকের মাছের প্রতিদিন খাবার দিতে হচ্ছে, দুধের গাভীকে প্রতিদিন খাওয়াতে হচ্ছে, কিন্তু সে বিক্রি করতে পারছে না, তখন এমনই একটা কাওয়াটিক অবস্থা ছিল, কিছু বিক্রি করতে পারেনি, সবজি কেটে ফেলে দিচ্ছে, খেয়াল আছে আমাদের 3 মাস আগে। আজকে 2 মাস হয়ে গেল, আমি খুব নির্দিষ্ট করে বলতে পারি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 5,000 কোটি টাকার একটি টাকাও অদ্যাবধি কোন ভুক্তভোগী কৃষক পায়নি। জি, আপনি যদি বলেন। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক তো সরাসরি টাকা দেয় না, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লোন ডিসবার্সমেন্ট করে। আপনি তো রেগুলেটরি অথরিটি। আসছি লোন ডিসবার্সমেন্ট করা হলো, লোন ডিসবার্সমেন্ট করতে গেলে যে কত পার্সেন্ট, 9% থেকে 7.5% নাকি 8% থেকে 4% বাংলাদেশ ব্যাংক এটা রিইম্বার্স করবে সেটা ডিফাইন করে, এবং বাংলাদেশ ব্যাংক বলে দেয় কোন কোন খাতে কিভাবে লোনটা ডিসবার্স করা যাবে। এবং ব্যাংকগুলো যেটা করে, নর্মালি ব্যাংকগুলো যেটা করে সেটা হলো ব্যাংকের কাছে যারা পুরনো কাস্টমার, যারা এর আগে অলরেডি কৃষি ঋণ নিয়েছে, ব্যাংক চেষ্টা করে সেই পুরনো কাস্টমারকে আবার ফান্ডিং করতে, নতুন কাস্টমারকে ব্যাংক নর্মালি দিতে চায় না। এটা ব্যাংকের নিজস্ব কার্যক্রম। এটা আসলে সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের এই পার্টটাতে ডিকটেট করা এতটা সহজ না।
তো আমরা যেটা করি, আমরা ব্যাংকগুলোকে শুধু বলি যে তাদেরকে এই পরিমাণ ঋণ দিতে পারবে, তারা এটা পারবে না, এটা করতে পারবে, এটা করতে পারবে না। তাহলে দেখুন ব্যাপারটা হচ্ছে কি, আপনি দেখুন একটু খেয়াল করুন যে ব্যাংক নতুন কোন ক্লায়েন্টকে ঋণ দিতে আগ্রহী হচ্ছে না। না, শেষ করি আমি, ব্যাংক ঋণ দিচ্ছে, ব্যাংকটা টাকা দিচ্ছে কাকে? ব্যাংক টাকা দিচ্ছে হচ্ছে এনজিও কে। এনজিও তার নির্ধারিত মানে সুফলভোগীকে টাকা দিচ্ছে। ওইদিকে এনজিও কিন্তু নতুন কোন কৃষক তৈরি করছে না। আগে যাকে দিত ফরেন মানি আসে, যে টাকাটা দিত বাংলাদেশ ব্যাংকের সরকারি টাকাটা ওই একই লোককে দিচ্ছে, তাহলে আওতা কিন্তু বাড়ছে না। প্রণোদনা প্যাকেজের টাকা কিন্তু ব্যাংক এনজিও কে দিতে পারবে না, ব্যাংক কৃষককেই দিতে হবে। আর ব্যাংক নতুন এখানে কিন্তু একটা এনজিও কে অলরেডি অন্তর্ভুক্ত করা হয়েছে, পিকেএসএফ। আমি আপনার সুবিধার জন্য বলছি। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি শুধু কৃষি ঋণের কথা যেটা বলার চেষ্টা করছি সেটা হলো ব্যাংক কৃষকদেরই টাকা দেয়। এনজিওদের যে ফান্ডিং করে সেটা একটা ভিন্ন প্যাটার্নে, ভিন্ন পদ্ধতি আছে, সেটা ভিন্ন। কিন্তু লিঙ্কেজ প্রোগ্রাম সেটা ভিন্ন বিষয়। আর ব্যাংক যে নতুন কৃষককে ঋণ দেয় না তা কিন্তু না, সেটাও ঋণ দেয়। আর আরেকটা কথা যেটা আসলো আলোচনার মধ্যে সেটা হলো যে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি। বাংলাদেশ ব্যাংক সরকারের সাথে আলোচনা করে সবসময় ফিসকাল পলিসির সাথে মনিটারি পলিসি ইনলাইন করে টাকা সার্কুলেশন থেকে শুরু করে মানি ম্যানেজমেন্টটা করে, মানি মার্কেট ম্যানেজমেন্টটা করে। এটা সব সময় এই একইভাবেই করা হয়। ছোট করে যদি বলেন, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটু ছোট করে বলবেন। হ্যাঁ, একটু ছোট করে বলবেন। যেটা বলছিলাম সেটা হলো যে, হ্যাঁ, যেটা বলছিলাম সরকারের সাথে আলোচনা করেই বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি তৈরি করে, যাতে ফিসকাল পলিসির সাথে মনিটারি পলিসির কোনো রকম কনফ্লিক্ট না তৈরি হয় এবং দেশের জিডিপি গ্রোথটা নির্দিষ্ট টার্গেট অনুসারে অ্যাচিভ করার চেষ্টা করা যায়। বাংলাদেশ ব্যাংক সেই কাজগুলোর দিকে অবশ্যই কাজ করছে এবং আপনি দেখবেন যে যেগুলো প্রণোদনা প্যাকেজ দেওয়া আছে, চেষ্টা করা হয়েছে অনেকগুলো সেক্টরকে যাতে বুস্ট আপ করা যায়। যেসব সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলো করা যায়। এরপরেও যদি আরো কিছু থাকে প্রস্তাব পেলে অবশ্যই সরকার এবং বাংলাদেশ ব্যাংক অবশ্যই চেষ্টা করবে সেই সেক্টরগুলোকে প্রণোদনা দেওয়ার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর এফ.এইচ. আনসারী আপনাকে দিয়ে শেষ করব। আপনার কাছে আমি এক ছোট্ট করে জানতে চাই যে এই যে কৃষি বাজেটের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম বা বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করলাম, আপনি এক কথা বা এক লাইনে যদি আপনাকে বলতে বলা, মানে আমি রিকোয়েস্ট করব বলার জন্য যে এটা আপনার বিশ্লেষণটা কি, যে কৃষি বাজেট আমাদের জন্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে কিনা বা এতে আর কি প্রতিফলন থাকতে পারে, ছোট করে। অ্যাকচুয়ালি আমরা যে বাজেট পেয়েছি, বাজেটটাকে কিন্তু দেখতে হবে যে বাজেটটা এই মুহূর্তে আমরা শর্ট টার্মে আমাদের যা করণীয় দরকার, অর্থাৎ ফুড সিকিউরিটির জন্য আমাদের সেই কাজটা জন্য বাজেটে আমাদের যে বরাদ্দ আছে সেটা ইউটিলাইজ করতে হবে। কিন্তু কৃষিতে একদিনের জন্য নয়, অনেক বছরের জন্য। তো আমাদের একটু আগে সিরাজ ভাই যেটা বলছিলেন, আমাদের মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিন্তু ভাবনা নিয়ে কিন্তু কৃষি করতে হবে। এই জন্য টেকনোলজিতে আমাদের টাকা খরচ করতে হবে, রিসার্চে, এবং প্রাইভেট সেক্টর রিসার্চকে মানে অনেকটা উৎসাহ দিতে হবে। আর কমিউনিকেশনে টাকা খরচ করতে হবে, এই কারণে যে কৃষক টেকনোলজি পাবে কিভাবে যদি কমিউনিকেশন না হয়। কিছু মিডিয়া থেকে পাচ্ছে, কিন্তু আমাদের এগ্রিকালচার এক্সটেনশন সিস্টেমে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট দিতে হবে এবং এটাকে ডিজিটালাইজ করতে হবে, যাতে আমাদের কৃষককে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কৃষক, আপনার ইনপুট ডিলার, এগ্রিকালচার এক্সটেনশন এবং কোম্পানিগুলোকে কানেক্ট করতে পারি। এই দিকে বেশি মনোযোগী হতে হবে। আর আমরা প্রোডাক্টিভ এগ্রিকালচার করার জন্য, কস্ট কমানোর জন্য ফার্ম মেকানাইজেশনে বেশি আরো আগ্রহ প্রদর্শন করতে হবে এবং বাজেট বাড়াতে হবে, যাতে করে আমাদের দেশের কৃষক আবার মেকানাইজ ফার্ম করে অনেক কম কস্টে আপনার খাদ্য উৎপাদন করতে পারে এবং কম প্রাইসে বিক্রি করে যেন তারা প্রফিট করতে পারে। এই কয়টা জিনিসকে খেয়াল রাখতে হবে। তার বাইরে আরো জিনিস যেগুলো আছে সেটা হলো আপনার, যেটা আমরা সবসময় বলে থাকি, পোস্ট হারভেস্ট টেকনোলজি। এখানে কিছু করে আমাদের অলরেডি শুরু করতে হবে, নাহলে কৃষককে তাড়াহুড়ো করে বিক্রি করে দিতে হয়। আর ভ্যালু এডেড এগ্রিকালচার করার জন্য কিছু কাজ আমাদের শুরু করতে হবে। অসংখ্য ধন্যবাদ। এগুলো মিলে কিন্তু জি, আমরা পরে আবার আরেক সময় আমরা বিস্তারিত আরো আলোচনা করব আশা করি। আমি ডক্টর এম.এ. আজিজ আপনার কাছে মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ যে হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন, আপনি বাজেটে চিকিৎসা খাতে, স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্য সেবা খাতে যে প্রতিফলনটা আপনি পেলেন, এক্ষেত্রে আপনি ছোট করে যদি আমাদের একটু বলেন। আমরা কিন্তু লক্ষ্য করছি যে সরকারি মন্ত্রী এমপিরা কিন্তু এই করোনা মহামারীতে সরকারি হসপিটালে চিকিৎসা নিতে পারছে না, তাদের বেসরকারি হাসপাতালে শরণাপন্ন
শরণাপন্ন হতে হচ্ছে। তো এই বিশাল অঙ্কের বাজেটটা ইউটিলাইজেশনের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি যে ব্যবস্থাপনার যে সমস্যা আমরা দেখছি, সেক্ষেত্রে আপনি ছোট করে যদি একটু বলেন যে এই ক্ষেত্রে আমরা আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি? জি দেখুন, নরমাল স্বাস্থ্য ব্যবস্থায় যে বাজেট প্রণয়ন হয় এইবার কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। এবার কোভিড-19 এর যে আক্রমণ সেইটা অ্যাকোমোডেট করেই স্বাস্থ্য ব্যবস্থা এগোতে হবে, জি। এবং সেইটা অ্যাকোমোডেট করে এগোতে হলে যে 10,000 টাকা থোক বরাদ্দ আছে সেইটা কিভাবে সংকুলন হবে, কোভিড এর আচরণ কেমন হবে, জি। এটা খুব ঝুঁকিপূর্ণ, এবং এটা নিয়েই, এই ঝুঁকি নিয়েই কিন্তু সরকার এই দুই ব্যবস্থাকে সমন্বয় করে এগোতে হবে। এটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার। জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। সুপ্রিয় দর্শক, আমাদের যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে বছরের বাজেটে 8.2%, আমরা আশা করব এই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে পারবো এবং বাজেটের একটা সুষম বন্টন আমরা দেখতে পারবো, যেটার প্রতিফলন আমরা অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গার্ডিয়ান লাইফ বাজেট বিশ্লেষণ নিয়ে আগামীকাল আবার হাজির হব একই সময়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখ রাখবেন চ্যানেলের পর্দায়।